প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি ফলো আপ ফার্স্ট মিনিস্টার অনুষ্ঠানে। 2009 সালে নির্বাচন পরবর্তী সময়ে আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় প্রথম মন্ত্রী যারা হয়েছিলেন তারা এসেছিলেন আমাদের এই মঞ্চে, কথা বলেছিলেন তাদের স্বপ্নের কথা, তাদের প্রতিশ্রুতি এবং প্রত্যাশার কথা। এই গত 2.5 বছরে সেই সব প্রতিশ্রুতি কতটা পূর্ণ হলো, কতটা তারা রক্ষা করতে পেরেছেন আর কতটা পারেননি, সফলতার পথে বাধাই বাকি, এইসব নিয়ে আলোচনার জন্য আমরা আবার আয়োজন করেছি ফলো আপ ফার্স্ট মিনিস্টার। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জনাব হাসান মাহমুদ। আমাদের সাথে আরো আছে তরুণ অনেক দর্শক যারা পরবর্তীতে প্রশ্ন নিয়ে আমাদের সাথে অংশগ্রহণ করবে। প্রথমে আমি আপনার সাথে আসি আলোচনায়, সেটা হচ্ছে যে এই মুহূর্তে গোটা বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু যদি বলি বিষয়ের হিসেবে জলবায়ু পরিবর্তন, এবং সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থান তৃতীয় বিশ্বের একটি দেশ হিসেবে খুব ভালো পর্যায়ে নেই। আপনি এবং আপনার সরকার এক ধরনের নেগোসিয়েশনে যাচ্ছেন গ্লোবাল পলিসির সাথে। এই পলিসিগত জায়গায় আপনি নিজেকে কোথায় মূল্যায়ন করবেন এবং আপনার সরকারকে? প্রথমত, বাংলাদেশ হচ্ছে জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম দেশ, এবং আমাদের বিবেচনায় হচ্ছে বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ জলবায়ু পরিবর্তন জনিত কারণে। কারণ জলবায়ু পরিবর্তনের যে সমস্ত নেগেটিভ ইম্প্যাক্ট, যেমন একটা নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। বাংলাদেশে সেটা ভিজিবল, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। আরেকটি নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে ক্লাইমেটিক ইভেন্টগুলো বেড়ে যাওয়া, ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস এগুলো বেড়ে যাওয়া। সেটাও বাংলাদেশে আমরা গত কয়েক বছর ধরে লক্ষ্য করছি যে ক্লাইমেটিক ইভেন্টগুলো অনেক বেড়ে গেছে। এবং আরেকটি নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে হিমালয়ের গ্লেসিয়ার মেল্টিং, এবং গ্লেসিয়ার মেল্টিং এর কারণে বাংলাদেশের উপর দিয়ে যে সমস্ত নদী হিমালয় থেকে উৎপন্ন হয়ে প্রবাহিত হয়েছে সেগুলোর প্রবাহ পরিবর্তন হয়ে গেছে। এবং একই সাথে নদীর প্রবাহ এবং ইরাটিক রেইনফল এই সমস্ত কারণে আমাদের দেশের উত্তরাঞ্চলে মরুমায়তাও দেখা দিচ্ছে। সুতরাং আমরা সব ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট দ্বারা আক্রান্ত, এবং কোন দেশের ঝুঁকি পরিমাপ করতে হলে তাহলে কিন্তু হাউ মেনি পিপল আর এক্সপোজড, কত মানুষ এটা দ্বারা আক্রান্ত, সেটা কিন্তু ধর্তব্যের মধ্যে নিতে হবে। এবং সেটা যদি নেই তাহলে আমাদের একটা উপকূলীয় জেলার যে লোক সংখ্যা সম্মিলিতভাবে সমস্ত আইল্যান্ড স্টেটের লোক সংখ্যা অনেক ক্ষেত্রে তার চেয়ে কম। সুতরাং আমরা সবচাইতে ঝুঁকিতে। আমাদের যে সফলতা, আমরা সরকার গঠন করার পর আমরা এই কথাগুলো বিশ্ব দরবারে তুলে ধরেছি, টু মেক আওয়ার কেস বিফোর দ্য গ্লোবাল কমিউনিটি, এবং আমরা সেটা করতে সমর্থ হয়েছি। বিশ্ব আজকে স্বীকার করছে বাংলাদেশ এই ক্ষেত্রে তাদের কোনো কন্ট্রিবিউশন না থাকা সত্ত্বেও বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষগুলো আজকে সবচেয়ে ঝুঁকিতে আছে। বিশ্ব সেটা অ্যাকনলেজ করেছে। এটা টু মেক আওয়ার কেস বিফোর দ্য গ্লোবাল কমিউনিটি, এই ক্ষেত্রে আমরা সফল। এবং বাংলাদেশের মানুষ জেনে খুশি হবে, বাংলাদেশ হচ্ছে দি ভেরি ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড যেই দেশটি ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যাকশন প্ল্যান তৈরি করেছে, ডিটেইলড প্ল্যান। এরকম কোন পরিকল্পনা, ডিটেইলড কর্ম পরিকল্পনা কোন দেশ জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি মোকাবেলা করার জন্য করেনি। আমরা যেটা 2009 সালে করেছি, যেটা মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে, যেটা একটা লিভিং ডকুমেন্ট, যেটা ক্রমাগতভাবে পরিবর্তন করা যাবে সময়ের প্রয়োজনে, পরিস্থিতির আলোকে, এবং সেটা আমরা করেছি। এটা সমস্ত বিশ্বে আজকে প্রশংসিত হয়েছে। আমরা আরেক ক্ষেত্রে সফল, যেমন আমরা আমাদের সীমিত সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা কিন্তু উই আর successfully demonstrating our willingness to face the calamities. যেমন আমরা আমাদের অনেকগুলো প্রায়োরিটি আছে, এরপরও আমরা আমাদের নিজস্ব তহবিল থেকে তৃতীয়বারের মতো এই অর্থ বছরও কিন্তু 100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গত দুই অর্থ বছর 100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে শুধুমাত্র এই ফান্ড ডেডিকেটেড টু অ্যাড্রেস দ্য ইস্যুস রিলেটেড টু ক্লাইমেট চেঞ্জ। আমরা দেখতে পাচ্ছি যে পুরো ঢাকা শহরে নদী নালাগুলোর জলাবদ্ধতা তৈরি হচ্ছে, এবং বুড়িগঙ্গার তীরে যদি লক্ষ্য করি ট্যানারি শিল্প, এটাকে সরানো যাচ্ছে না। কেন ট্যানারি শিল্পটা এখনো সরছে না, যেখানে এটা আপনাদের প্রতিশ্রুতি ছিল? আমি একটু সবিস্তারে বলতে চাই। আমার পরিস্থিতিটা একটু অন্যরকম। যেমন নদীর ভূমির মালিক হচ্ছে ভূমি মন্ত্রণালয়, নদীর পানি
পানির মালিক হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়, নদীর তীরের মালিক হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়, কিন্তু নদীতে যদি দূষণ হয় রেসপন্সিবিলিটি হচ্ছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। তো কিন্তু আমি বিষয়টা আসলে সেভাবে দেখার বিষয় না, জাস্ট টু মেক হিউমার আসলে কথাটা বললাম। সরকার একটা এন্টিটি, সবাই মিলে আমরা একযোগে কাজ করার চেষ্টা করছি। আমরা ইতিমধ্যেই বিভিন্ন মন্ত্রণালয়ে পরিবেশের জন্য ফোকাল পয়েন্ট, জলবায়ু সহ পরিবেশ বিষয়গুলো অ্যাড্রেস করার জন্য ফোকাল পয়েন্ট আমরা সৃষ্টি করেছি। ইতিমধ্যে অনেকগুলো কার্যক্রম শুরু করেছি, যেমন ঢাকার চারপাশের নদীগুলো থেকে বর্জ্য উত্তোলন, ঢাকার চারপাশের নদীগুলোর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সেগুলো যাতে আবার পুনর্দখল না হয় সেটার ব্যবস্থা করা, সেখানে ওয়াকওয়ে নির্মাণ করা, দেওয়াল নির্মাণ করা সহ এই কাজগুলো কিন্তু চলছে। আর আপনার যে প্রশ্ন যে ট্যানারি, ইতিমধ্যে কিন্তু সাভারে সেখানে বিসিকের শিল্পনগরীতে প্রত্যেকটা ট্যানারিকে সেখানে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে অলরেডি। কিন্তু এখানে সরানোর ক্ষেত্রে আমরা যদি এখনই সরিয়ে নিই, ওখানে কোনো ইটিপি না রেখে, তাহলে তো আবার সেখানে দূষণ হবে। সেজন্য ওখানে ইটিপি না করা পর্যন্ত তো সেখানে সরানো যাচ্ছে না। ইতিমধ্যে শিল্প মন্ত্রণালয় এই ইটিপি স্থাপনের জন্য টেন্ডার কল করেছে। তো আমরা যেটা, আমি নিজে বেশ কয়েকবার তাদের সাথে বসেছি, তাদের যে জটিলতাগুলো, যেমন তাদের জটিলতা আছে সেখানে শিফট করলে তারা ব্যাংক থেকে ফিনান্স পাবে না, এজন্য তারা এগুলো আমার নজরে এনেছে এবং আমি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ডেকে আন্তঃমন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় সব মিটিং করে এই জটিলতাগুলো নিরসন করার জন্য উদ্যোগ নিয়েছি। ইটিপি স্থাপন করার পর তারা যদি শিফট করে তাহলে তো আরো সময় লাগবে। এজন্য সুতরাং আশা করছি যে ইটিপি স্থাপনের পাশাপাশি সাথে সাথে সিমালটেনিয়াসলি তাও সেখানে শিফট হয়ে যাবে। আরেকটি বিষয়, যারা এগুলো নিয়ে কথা বলে তাদের সাথে কনফ্রন্টেশনে নয়, তাদের উপর দমন নিপীড়ন নয়, বরং তাদেরকে অ্যাকোমোডেট করে কর্মসূচি বাস্তবায়ন। এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলনকে জাতীয় পরিবেশ পদকে আমরা ভূষিত করেছি, এমনকি ডেইলি স্টার পত্রিকাকে জাতীয় পরিবেশ পদক দিয়েছে। অর্থাৎ যারা সমালোচক তাদেরকে আমরা সমাদৃত করার সংস্কৃতি শুরু করেছি। তাদের উপর দমন নিপীড়ন সংস্কৃতি আসছে রাজনীতিতে, আমরা খুব আশাবাদী যে এই চলবে এটি। এই ক্ষেত্রে আমার একটি প্রশ্ন, যে ঢাকা শহরে যদি লক্ষ্য করি, বিশেষ করে এটা গত কয়েক দশকেরই একটা চর্চা চলছে, সেটা হচ্ছে বিভিন্ন খাল, নদী বা লেক ভরাট করে সেখানে ভূমিদস্যুরা, যারা ক্ষমতা কাঠামোর সাথে যুক্ত এবং শীর্ষ মানুষজন ভূমিদস্যুতার পরিচয় দিচ্ছে, তাদের বিরুদ্ধে আপনি কি অবস্থান নিচ্ছেন, স্পেসিফিক এই ভূমিদস্যুদের বিরুদ্ধে? দেখুন, গত 15 দিনের পত্রপত্রিকা যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন যে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে কত সিরিয়াসলি এই কাজগুলো করা হচ্ছে। আমরা যেখানেই দেখতে পাচ্ছি যে নদী ভরাট করা হচ্ছে, জলাশয় ভরাট করা হচ্ছে, আমরা সেখানে অভিযান পরিচালনা করেছি এবং এই ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আমরা শুধু মামলা নয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা, হাত করা পরিয়ে সিলেটে আপনি দেখেছেন, হাত করা পরিয়ে যেটা খনন করেছে সেটাকে আবার তাকে দিয়ে ভরাট করানো হয়েছে। সুতরাং এই কাজটা আমরা খুব সিরিয়াসলি করার চেষ্টা করছি, কিন্তু এই ক্ষেত্রে জনগণের ভূমিকাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার মন্ত্রণালয়ের বিরুদ্ধে কিংবা নীতির, পরিবেশ নীতির বিরুদ্ধে বলা হয়ে থাকে যে জাহাজ ভাঙা শিল্প নীতিতে পরিবেশ বিপর্যয় ঘটছে, এটি কেন আপনি করছেন? এটি কোনো বক্তব্য আছে? এটা নিয়ে আসলে যে ধরনের প্রচারণা প্রথম কথা সঠিক নয়। আজকে তো এই যে জলবায়ু পরিবর্তন শিল্প বিপ্লবেরই ফসল, কিন্তু আমি তো শিল্প বিপ্লবের আগের পর্যায়ে যেতে পারবো না। পৃথিবীর সব গাড়ি বন্ধ করে দিতে পারবো না, সব কারখানাও বন্ধ করে দিতে পারবো না, সব বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিতে পারবো না। আমাদের মন্ত্রণালয় বড়, এই শিল্পটা আগে কোনো শৃঙ্খলা ছিল না, বরং এটা যাতে পরিবেশ সম্মতভাবে পরিচালিত হয় সেজন্য বরং আমরা একটা বিধিমালা তৈরি করেছি, একটা নীতিমালাও তৈরি করেছি এবং সেই নীতিমালায় জাহাজকে ক্লিন করে আনারই বিধান রাখা হয়েছে। সুতরাং আমি যখন পরিবেশ কর্মী, একই সাথে আমি যখন রাষ্ট্র চালাই বা রাষ্ট্র চালানোর দায়িত্বে আছি, তখন আমাকে দুটো জিনিসই দেখতে হয়, যে পরিবেশও যাতে রক্ষিত হয়, একই সাথে শিল্প কারখানা, নির্মাণ শিল্প সহ এগুলোর যাতে ক্ষতি না হয়। বাংলাদেশে তো কোনো লোহা উৎপাদন হয় না, তাহলে লোহা আইদার জাহাজ হিসাবে আসে, পুরোনো জাহাজ হিসাবে, অথবা বিলেট হিসাবে আসে, অথবা স্ক্র্যাপ হিসাবে আসে। তো এইভাবে কতটুকু আমদানি হয়েছে সেটা হিসাব বের করলে হয়। হিসাব করে দেখা গেল যে গত 2009-10 সালে বাংলাদেশের টোটাল যে লোহার চাহিদা তার 62 থেকে 3% এসছে এই শিল্প থেকে। তো আমাকে তো দেখতে হবে যে শিল্পটাও
যাতে পরিবেশসম্মতভাবে পরিচালিত হয়, একই সাথে অন্যান্য শিল্প যারা এটার উপর নির্ভরশীল তারাও যাতে ক্ষতিগ্রস্ত না হয়। সেটা করার জন্য অতীতে যেখানে কিছুই করা হয়নি সেখানে বরং আমরা একটা নীতিমালা তৈরি করেছি, একটা বিধিমালা তৈরি করেছি। এখন পরিবেশ ছাড়পত্র ছাড়া কেউ জাহাজ আনতে পারে না। সুতরাং এখানে একটা শৃঙ্খলা বরং আমরা ফিরিয়ে এনেছি। বাংলাদেশ তো 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত দুর্নীতিতে প্রতিবার চ্যাম্পিয়ন হয়েছে, একবার আফ্রিকার দেশের সাথে, দুইবার আফ্রিকার দেশের সাথে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে। তো সেই জায়গা থেকে তো বাংলাদেশের এখন আপনার সিরিয়াল নেমে এসছে 30-এর পরে, সুতরাং দুর্নীতি কমেছে। সেটাই, আমরাও দুর্নীতির বিপক্ষে। এখান থেকে সুন্দরবনের অধিকাংশ জায়গা বাংলাদেশে আর কম অংশ জায়গা ভারতে, কিন্তু আমরা প্রাকৃতিক সপ্তাহ মানে যে নির্বাচন করতেছি, আমরা বাংলাদেশ হিসেবে যতটুকু প্রচারণা করতেছি কিন্তু ভারতে অতটুকু করতেছে না। কিন্তু যখন এই সুন্দরবন মানে 1 নম্বর সিরিয়ালে চলে যাবে, তখন যদি ভারত এটার মানে সত্য দাবি করে, তখন বাংলাদেশ সরকার কি পদক্ষেপ মানে গ্রহণ করতে পারে সেইটা বিষয়। এখানে সত্য দাবি করার কিছু নেই, সুন্দরবনকেই এখানে মানুষ ভোট দিচ্ছে। সুন্দরবন দুই দেশের মধ্যে বিস্তৃত, ভারতে 40 ভাগ, বাংলাদেশে 60 ভাগ। সুতরাং এখানে বাংলাদেশের যে 60 ভাগ সেখানে ভারতের সত্য দাবি করার কোনো সুযোগ নাই, বা ভারতের যে 40 ভাগ সেখানে আমাদেরও সত্য দাবি করার কোনো সুযোগ নাই। আর ভারতে প্রচারণা আমাদের মতো ঠিক সেভাবে হচ্ছে না, সেটা সঠিক, কিন্তু সেটা তো তাদেরকেই করতে হবে। কিন্তু আমাদের পক্ষ থেকে ভারতে যাতে প্রচারণা আরো ব্যাপক হয় সেটার জন্য কিন্তু আমরা 2009 সাল থেকেই তাদের সাথে কথাবার্তা আলাপ আলোচনা করে আসছি। কারণ ভারতে তো লোক সংখ্যা অনেক বেশি, তারা যদি ব্যাপক হারে ভোট দেয় তাহলে কিন্তু সুন্দরবন নিশ্চিতভাবে জিতে যাবে, 1 নম্বরে থাকবে। সেটা যাতে তারা করে সেজন্য তাদের সাথে আমরা অনেক আলোচনা করেছি। কিন্তু সেখানে যে একেবারে হচ্ছে না তা নয়, ঠিক বাংলাদেশের মাত্রায় হচ্ছে না। তো আমরা আশা করবো তারা আরো প্রচার প্রপাগান্ডা চালাবে যাতে তারা আরো এটাকে ভিন্ন মাত্রায় নিয়ে যায়। ধন্যবাদ। আমরাও চাই সুন্দরবন চলে আসুক। আমার একটি প্রশ্ন আছে, এটি হচ্ছে যে আমরা জানি যে জলবায়ু পরিবর্তনের জন্য সিডর কিংবা আইলার মতো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলো হচ্ছে এবং সেগুলিতে অনেক বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে, এবং আমরা জানি যে এগুলোর যে হচ্ছে এর জন্য দায়ী হচ্ছে উন্নত বিশ্ব, এবং তাদের কাছ থেকে আমরা এই হিসাব চাই, এবং এই হিসাব চাওয়ার জন্য আমাদের আন্তর্জাতিক যে মহল রয়েছে সেখানে আমাদের ওদের কাছ থেকে সেই সাপোর্টটা চাই। কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে এনজিও গুলো আছে যেমন অক্সফ্যাম এই বিষয়টি নিয়ে অর্থাৎ ক্লাইমেট জাস্টিস নিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করেছে এবং ডকুমেন্টারি গুলো বিদেশে প্রচার করছে, কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমি এ পর্যন্ত কোনো ভিডিও দেখিনি। তো মন্ত্রণালয় কবে নাগাদ এই ধরনের বড় ধরনের প্রচারণা চালাবে? এনজিও গুলোর হচ্ছে প্রচার প্রপাগান্ডা কাজ যতটুকু হয় সব এনজিও, অক্সফামের ক্ষেত্রে আমি সেটা বলছি না, অক্সফামের ক্ষেত্রে নয়, কিন্তু অনেক এনজিওর ক্ষেত্রে কাজ যতটুকু হয় তার চেয়ে ভালো বড় খুব সুন্দর ডকুমেন্ট তৈরি হয়, রিপোর্ট তৈরি হয় এবং ভিডিও তৈরি হয়। সরকার কিন্তু সেভাবে কাজ করে না, সরকার কিন্তু রেজাল্ট বেসড কাজ করে এবং আমরা রেজাল্ট বেসড কাজ করার চেষ্টা করছি। সবার আগে সরকারের পক্ষ থেকে অনেকগুলো তথ্যচিত্র তৈরি করা হয়েছিল যেগুলো কোপেনহেগেন থেকে শুরু করে কানকুন সব জায়গায় প্রদর্শন করা হয়েছে। সেগুলো তো দেশের মধ্যে প্রদর্শনের বিষয় নয়, অক্সফাম একটা দেশের মধ্যে প্রদর্শন করেছেন বিধায় আপনারা জানতে পেরেছেন। আমাদেরগুলো দেশের মধ্যে আমরা প্রদর্শন করিনি, কারণ আমাদের উদ্দেশ্য দেশের মানুষকে এগুলো প্রদর্শন করা তো নয়, বরং এই ভালনারেবিলিটির বিষয়টা বিদেশিদের সামনে তুলে ধরা, সেগুলো বিদেশে যথাযথ জায়গায় প্রতিনিয়ত সেটা প্রচার করা হচ্ছে। আর অক্সফামও আমাদের এই কর্মকাণ্ডের সাথে সহযোগী, সুতরাং অক্সফাম যে কাজটা করছে সেটা সরকারের সহায়ক হিসেবেই কাজ করছে। সুতরাং প্রচার প্রপাগান্ডার ক্ষেত্রে আমরা সাকসেসফুল বিধায় বাংলাদেশকে কানকুনে 10টি দেশকে যেখানে ভাইস চেয়ার করা হয়েছিল সেখানে বাংলাদেশকে ভাইস চেয়ার করা হয়েছিল। এরপর গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের জন্য 8টি দেশকে ভাইস চেয়ার করা হয়েছে, সেখানে বাংলাদেশকে ভাইস চেয়ার করা হয়। বাংলাদেশ একটা দরিদ্র দেশ, বাংলাদেশ একটা উন্নয়নশীল বিশ্বের একটা দেশ, পলিটিক্যালি আর মিলিটারিলি আমরা খুব বেশি ইম্পর্টেন্ট দেশ নই। এরপরও এই ক্ষেত্রে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে আমাদেরকে উপস্থাপন করতে পেরেছি বিধায়